বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই নতুন ভিডিওতে আজকে সৈয়দ জামিল আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক, মহাপরিচালক, তিনি কেন পদত্যাগ করলেন, কার কারণে পদত্যাগ করলেন, কখন পদত্যাগ করলে আরও ভালো হতো, সে বিষয়টি কিছুটা ব্যাখ্যা করব। তবে তার আগে বলে নেই, বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি, এবং বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কদের মিলনে একটি রাজনৈতিক দল হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি। আপনারা সিনিয়র যারা আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, একসময় শাহ মুয়াজ্জেম সাহেব বলছিলেন এরশাদের সময় যে যখন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া তারা আন্দোলন করছিলেন, তখন তিনি একটা জনসভায় বলেছিলেন, দুই নেত্রীর মিলনে কোনো কিছু সৃষ্টি হবে না, কোনো কিছু জন্ম নেবে না। যাই হোক, তবে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কদের মধ্যে কিন্তু নেতা নেত্রী আছে, সো তাদের মিলনে একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ নাগরিক পার্টি। তবে ফিরে যাই মূল আলোচনায়। মূল আলোচনার মধ্যে আবার কথা আছে, সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এখন সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কি নিয়ে, আর ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা হচ্ছে, তাদের দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। সেদিকে যাচ্ছি না। বাংলাদেশের নতুন দলের পাশাপাশি একটা ঘটনা ঘটেছে। একজন আলোচিত মানুষ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেছেন। কেন করেছেন সেটি নিয়ে বিশ্লেষণ হচ্ছে। তিনিও বেশ কিছু কথা বলেছেন। তার পদত্যাগের কারণ হিসেবে তিনি অনেক কথাই বলেছেন, অনেক কথা উল্লেখ করেছেন। মন্ত্রণালয়ের অসহযোগিতা, তারপরে হচ্ছে মন্ত্রণালয় থেকে সম্ভবত উপদেষ্টার নাম তিনি বলতে চেয়েছেন বা মেইন করেছেন যে শিল্পকলা একাডেমিতে থেকে তিনি টাকা চেয়েছেন এবং তিনি একটি প্রজেক্ট করার কথা ভাবছেন। তো উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে তিনি হয়তো বুঝিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে যে অর্থ বরাদ্দ চেয়েছে শিল্পকলা একাডেমির জন্য, সেটা কাটছাট করা হয়েছে, সেটা তিনি মানতে পারছেন না। অল্পই চেয়েছেন, যে পর্যাপ্ত বাজেট সংকটে আছি। আর আরেকটা হচ্ছে যে আদিবাসী শব্দটি তিনি উচ্চারণ করতে পারবেন না, এটা মন্ত্রণালয় থেকে নিষেধ করা হয়েছে। এই বিষয়গুলো তিনি মানতে পারেননি। আরেকটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অসহযোগিতাও তিনি, আমলাতান্ত্রিক জটিলতাকেও তিনি গ্রহণ করতে পারেননি বা পারেন না। তবে অনেকেই বলছেন সৈয়দ জামিল আহমেদ তিনি এই ধারার এই রকম মানুষ না, কিন্তু তার এই আপোষকামিতা শুরু থেকে দেখে নাট্যাঞ্চলের এবং নাট্যাঙ্গনের মানুষ যারা, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ যারা, তারা অবাক এবং হতবাক হয়েছেন। তার যিনি শিল্পকলার ডিজি থাকা অবস্থায় বাংলাদেশে মঞ্চে নাটক বন্ধ হয়ে গেছে, নাটক প্রদর্শিত হচ্ছে, সেই নাটক তিনি ঘোষণা দিয়ে বন্ধ করেছেন। বাইরে কারা যেন চিৎকার করছে, স্লোগান দিচ্ছে, আক্রমণ করবে। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা না নিয়ে তিনি ঘোষণা দিয়ে নাটক মাঝপথে বন্ধ করে দিয়েছেন। তার সময় কিন্তু ঢাকা নাট্যোৎসব হওয়ার কথা ছিল, সেটি বন্ধ হয়ে গেছে। এই দুটো কারণে তার সময় কিন্তু বাংলাদেশের নাটকের মঞ্চ, নাট্যশিল্পীদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, নাট্যমঞ্চ ভাঙচুর করা হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তিনি একটা টুশব্দ করেননি। সবচেয়ে বড় কথা হলো নাটক, তিনি নিবেদিত নাট্যপ্রাণ মানুষ। নাটক যখন বন্ধ করতে হচ্ছে তাকে, স্টেজে দাঁড়িয়েই তিনি যদি বলতেন আমি এই শিল্পকলাতে আর ডিজি হিসাবে থাকছি না, অথবা ঢাকা নাট্যোৎসব যখন স্থগিত করা হলো, এটাও নানান টালবাহানা করা হয়েছে, তার পক্ষ থেকে জোরালো কোনো বক্তব্য পাওয়া যায়নি, তখনও তিনি যদি পদত্যাগ করতেন তার জন্য সেটা অনেক বেশি সম্মানজনক হতো, কিন্তু তিনি সেটা করেননি। এখন যে কারণে করেছেন, যে মন্ত্রণালয় থেকে প্রজেক্ট করার জন্য তার কাছ থেকে, এটা ঘুষ কিনা জানি না, মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের কথা মেন করেছেন তিনি, যে প্রজেক্ট করার জন্য টাকা চেয়েছে। তারপর হচ্ছে মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা, মন্ত্রণালয়ের অসহযোগিতা, আদিবাসী শব্দটি উচ্চারণ করতে না পারা, নানাবিধ কারণ তিনি উপস্থাপন করেছেন, কিন্তু এটা তার জন্য সেই সম্মানজনক হয়নি। তিনি বাজেট স্বল্পতার কারণে পদত্যাগ করেছেন, এটা কিন্তু সাধারণ নাট্যবোদ্ধারা, নাট্যাঙ্গনের লোকজন মেনে নেবে না। সেটা করতেই পারেন, কিন্তু তার জন্য গৌরবের এবং অহংকারের, ভালো লাগার, তার যে মানসম্মান, শিল্পকলার ডিজি হওয়ার পর তো সব গেছে, যেটি তিনি হারিয়েছেন তিনি ফেরত পেতেন যদি তিনি নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয়া, মঞ্চ ভাঙচুর, হুমকি ধুমকি, ঢাকা নাট্যোৎসব বন্ধ করে দেয়া, এই কারণ দেখিয়ে যদি তিনি পদত্যাগ করতেন,
সেটা হতো তার জন্য অনেক বেশি সম্মানের কাজ। তার সম্মানটা তিনি কিছুটা হলেও ফেরত পেতেন। কিন্তু এখন যে কারণে পদত্যাগ করেছেন, তবুও পদত্যাগ করেছেন, ঠিক আছে, তবুও তিনি প্রতিবাদ করে পদত্যাগ করেছেন। কী কারণে পদত্যাগ করেছেন সেটি অনেক সময় ধামাচাপা দেওয়া হয় বাংলাদেশে, কিন্তু তিনি পরিষ্কার করে তার সাহসিকতার তিনি পরিচয় দিয়েছেন, সবার সামনে বলে দিয়েছেন কেন তিনি পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। আর আরেকটি কথা বলে রাখি, কম্বিনেশনটাই ঠিক হয়নি। মোস্তফা সরোয়ার ফারুকী হলো উপদেষ্টা, সৈয়দ জামিল আহমেদ হলেন শিল্পকলার ডিজি। আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ ফারুকী যেহেতু উপদেষ্টা, ডিজিকে ওখানে যে দাঁড়িয়ে থাকতে হবে, ফারুকী হয়তো বসে হ্যান্ডশেক করলেও কথার কথা হয়তো করতেও, দাঁড়াতেও পারে সম্মান জানাতে। ফারুকী যে কোনো মিটিং প্রিজাইড করবে, জামিল আহমেদ এক পাশে বসে থাকবে, ফারুকীর কাছে জামিল আহমেদ আর্জি জানাবে যে আমাদের এই স্যার না বললেও যে ফারুকী সাহেব আমাদের এই বাজেটটা দিতে হবে, আমাদের এটা করতে হবে, ওখানে আপনি একটা স্বাক্ষর দিবেন। সৈয়দ জামিল আহমেদ দাঁড়িয়ে থাকতে হবে ফারুকীর সামনে। হাউ ইট পসিবল? এটা হতে পারত এরকম যে সৈয়দ জামিল আহমেদ হচ্ছেন উপদেষ্টা, মোস্তফা সরোয়ার ফারুকী বাংলাদেশ টেলিভিশনের জিএম অথবা অন্য কিছু হতে পারত। সর্বোচ্চ এফডিসির এমডি বানানো যেত, অথবা কোনো চ্যানেলের এমডি বানানো যেত। এই ছাড়া ফারুকীকে উপদেষ্টা পরিষদে নিয়ে জামিল আহমেদকে অপমান করা হয়েছে। এবং আবার নিন্দুকেরা এটাও বলে যে জামিল আহমেদকে শাস্তি দেয়া হয়েছে এইভাবে যে মোস্তফা সরোয়ার ফারুকী তাঁর উপদেষ্টা। এটা জামিল আহমেদের জন্য একটা পানিশমেন্ট। যখন মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে তখনও জামিল আহমেদ পদত্যাগ করতে পারতেন, কারণ জামিল আহমেদ ডিজি হওয়ার পরে উপদেষ্টা হয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী, বা উপদেষ্টা করা হয়েছে। এই অবস্থা দেখে জামিল সাহেবের উচিত ছিল তখনই পদত্যাগ করা, যে এর সাথে চলা যাবে না। কারণ দুইজনই প্রায় কাছাকাছি ঘরানার মানুষ, নাট্য জগতের মানুষ, চলচ্চিত্র জগতের মানুষ, অর্থাৎ কালচারাল লাইনে জামিল আহমেদের হইল আকাশচুম্বী। দুইজনের কথা যদি আমরা বলি, কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী অনেক নিচে। সেই ক্ষেত্রে জামিল আহমেদ সরোয়ার ফারুকীর রুমে যে বসে থাকা, তার জন্য ওয়েট করা, তার কাছ থেকে টাকা পয়সা আনা, বাজেট আনা, এটি শোভা পায় না, শোভনীয় নয়।